আপনাদেরকে বলেছিলাম আমি আইবিএ, বিবিএ এবং আইবিএ এমবিএ এর মোট 15-30 সেট অ্যাডমিশন টেস্টের ইংলিশ সলিউশন নিয়ে আসবো। তারই ধারাবাহিকতার আজকের পর্বটি হচ্ছে আইবিএ এমবিএ এর অ্যাডমিশন টেস্ট 2011 ডিসেম্বর ইনটেকের প্রশ্নটি, যেটার প্রশ্নটি নেওয়া হয়েছিল জানুয়ারি 2012-তে, যদিও ইনটেকটা ছিল ডিসেম্বরে। চলুন প্রশ্নে চলে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 1 to 5 বলা হয়েছে ইনস্ট্রাকশনে, ইন ইচ কোশ্চেন দেয়ার আর 2 সেন্টেন্সেস, choose the correct word from the given list that completes the second sentence to properly express the meaning of the first sentence. আচ্ছা, এখানে বলছে যে এখানে একটি দুইটা সেন্টেন্স থাকবে। এই সেন্টেন্সের ফার্স্ট সেন্টেন্সের যে মিনিংটা থাকবে, সেকেন্ড সেন্টেন্সের যে একটি আপনার আন্ডারলাইন করা থাকবে। ফার্স্ট সেন্টেন্সের যে মিনিংটা, তো সেকেন্ড সেন্টেন্সে কোন ওয়ার্ডটি বসাইলে ঠিক ফার্স্ট সেন্টেন্সের মতো একটা মিনিং পাওয়া যাবে। বলা যায় যে সিনোনিম চাইছে। আমরা কোশ্চেন নাম্বার 1-এ যদি চাই, দ্য ইনস্ট্রাক্টর ওয়াজ স্পিকিং ফর এ লং টাইম ইন এ মনোটোনাস ভয়েস। এই জায়গায় মনোটোনাস হচ্ছে একঘেয়ে বা বিরক্তিকর। মানে ধরেন যে কেউ আপনার সামনে একটি বক্তৃতা দিচ্ছে, সে একটি মনোটোনাস ভয়েসে আপনার সামনে সে দীর্ঘক্ষণ ধরে হচ্ছে বক্তৃতা দিচ্ছে। তার ভয়েসে কোনো মানে আপ রেঞ্জ বা ডাউন রেঞ্জ দুইটার একটাও নেই, সে একই ধারায় বক্তৃতা দিয়ে যাচ্ছে। তো ওই সময়ে কিন্তু আপনার ঘুম চলে আসতে পারে। এটাই হচ্ছে মনোটোনাস ভয়েস। হ্যাঁ, তো এখানে আমি দেখি সেকেন্ড যে সেন্টেন্স আছে, সেকেন্ড সেন্টেন্সে কী বলা হচ্ছে, দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ দ্য ইনস্ট্রাক্টর ওয়াজ। ইনস্ট্রাক্টর কী হতে পারে? তো মনোটোনাস হচ্ছে একঘেয়ে। তো এটা কী হতে পারে যে প্রথম হচ্ছে বোরিং। বোরিং কি হবে? বোরিং হবে না, বোরিং হচ্ছে, তবু বোরিংটা রাখি। ড্রোনিং হচ্ছে একঘেয়েই, আপনার দীর্ঘক্ষণ একঘেয়ে কথা বলা। হ্যাঁ, ড্রোনিং হচ্ছে সেটা। যেমন আপনি ধরেন কোনো একটা সময় আপনার একটা বড় ধরনের অপারেশন হইলো, এরকম দেখবেন কিন্তু যে বৃদ্ধ লোক কিন্তু তার অপারেশনের কথা খুব মানে আগ্রহের সহিত অন্যদেরকে বলে, যদিও সে তখন বুঝতে পারে বা না পারে যে সামনের যে লোক আছে সে তার এই মানে স্টোরি বলায় বা শোনার জন্য ইন্টারেস্টেড কিনা। তো সামনের লোক ইন্টারেস্টেড থাকুক বা না থাকুক, সে তার কথা বলতেই থাকে। তো সেটা কিন্তু মানে ড্রোনিং বলা হয় তাই সেটাকে, মানে একঘেয়ে বিরক্তিকর কথা বলা। তো রাইট অ্যান্সার ড্রোনিং হবে। বোরিং হচ্ছে না কেন? বোরিং হচ্ছে বিরক্তিকর হয়, মানে এই জায়গার মধ্যে কোনো টাস্ক নেই। বোরিং মানে হচ্ছে হওয়া, আপনি হয়ে যাবেন, কিন্তু এর সাথে কিন্তু কোনো অ্যাকশন জড়িত নাই। হ্যাঁ, এজন্য এটা হলো না। অ্যাপেলিং হচ্ছে ভয়ঙ্কর, এটা তো হবে না। রিপিটিং ডাল, এগুলো তো হবেই না। রাইট অ্যান্সার হচ্ছে ড্রোনিং। তারপর 2 নম্বর সেন্টেন্সে যদি আমরা যাই, ইন স্পাইট অফ, ডিসপাইট, এগুলো থাকলে আমি কি বলছিলাম? হ্যাঁ, এখানে একটা মাঝখানে একটা কমা থাকবে, এর আগে যদি পজিটিভ থাকে পরে নেগেটিভ, মানে এর কন্ট্রাডিক্টরি, মানে বিপরীতটা মানে আগে পরে বসবে। তো দেখা যাক কি বলা হয়েছে, ইন স্পাইট অফ অপিনিয়ন্স টু দ্য কন্ট্রারি, ইট ইজ আবরারস বিলিভ দ্যাট হি ইজ দ্য স্টার অফ দ্য শো। আচ্ছা, তো এখানে বলা হয়েছে যে বিরোধী মত থাকা সত্ত্বেও আবরারের মনে হয় যে সে এই স্টার মানে শো এর হচ্ছে মূল স্টার বা মূল তারকা। হ্যাঁ, এটা আবরারের বিলিভ। হ্যাঁ, কারণ বিভিন্ন অপিনিয়ন আছে যে আবরার তো এরকম না সেরকম, তারপর আবরার নিজে সে বিলিভ করে সে হচ্ছে এই স্টার, শো এর স্টার। তো এটা কি আবরার বিলিভকে কি বলা এখানে? ইট ইজ এটা কি আবরার বিলিভ সমান কি? এটা এখানে বলতে বলছে। তা আবরার বিলিভ কি বিলিভ? সবাই তো এটাকে মানে না। তারপরে 2টা দেখেন, 3টা দেখেন, ডিলিউশন, এলিউশন, 3টার মধ্যে মানে একটা পার্থক্য আছে, নীরব পার্থক্য। আপনার ডিলিউশন হচ্ছে মিথ্যা বিশ্বাস, নিজের সম্পর্কে মিথ্যা বিশ্বাস, এটা সেলফের উপরে মিথ্যা বিশ্বাস যে আমি এরকম না তারপরে এরকম, এটা হচ্ছে ডিলিউশন। ইলিউশন হচ্ছে লাগে আপনি আপনার চোখের সামনে এরকম কিছু ঘটতেছে, আপনি দেখতেছেন, এটা আদতেও বাস্তব জীবনে ঘটতেছে না, এটা হচ্ছে ইলিউশন। মানে ভুল দেখা, মানে ভ্রম, মিরাজ বা মরিচিকা যেটা বলে, ইলিউশন টাইপের হচ্ছে এটা। ফ্যাক্ট তো যুক্তি। এলিউশন মানে হচ্ছে পরোক্ষভাবে উল্লেখ করা, যেটা বোঝায় সেটা হচ্ছে এলিউশন। তো এখানে এলিউশনও হবে না, এটা না হবে ডিলিউশন, মানে নিজের সম্পর্কে একটা মিথ্যা বিশ্বাস। তো 3 নম্বর, অল অফ মাই ক্লাসমেটস সালমা ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ ফ্রেন্ডস উইথ এভরিবডি। সকল ক্লাসমেটের মধ্যে সালমা ওয়াজ দ্য অনলি ওয়ান হু ওয়াজ ফ্রেন্ডস উইথ এভরিবডি, মানে সালমা সবার সাথেই মিশে। তার কি সালমা হচ্ছে মিশুক, তাই গ্রেগারিয়াস হচ্ছে, এটা হচ্ছে মিশুক। মনে রাখবেন যে জিআরই দেয় তার অ্যানালিটিক্যাল এবিলিটি খুব ভালো থাকে। হ্যাঁ, তো সে কিন্তু বুঝতে পারে যে সবার সাথে মিশে থাকলে কি
তার জন্য ভালো হবে, সেজন্য যারা জিআরই দেয় তারা হচ্ছে মিশুক হয়, এভাবে মনে রাখবেন। আর বাসফুল হচ্ছে আপনার লাজুক। রেটিসেন্ট হচ্ছে স্বল্পভাষী। ফ্লাম্বয়েন্ট হচ্ছে জাঁকজমকপূর্ণ। অনসাইটেড হচ্ছে দাম্ভিক, এখানে আর কোনোটাই হবে না। গ্রেগরিয়াস এটাই হবে রাইট অ্যান্সার। তারপরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম শি হ্যাজ কমপ্লিটেড ইন দ্য সিঙ্ক্রোনাইজড সুইমিং ইভেন্ট। সিঙ্ক্রোনাইজড সুইমিং ইভেন্ট হচ্ছে, এটাকে আমি বুঝি আগে এটা কি। আমরা দেখব যে বিভিন্ন সময় সাঁতার প্রতিযোগিতা হয়, ওখানে কিন্তু বেশিরভাগ মানুষই প্রায় সবাই প্রফেশনাল থাকে। সাঁতার প্রতিযোগিতা হচ্ছে, তো এটার মধ্যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম শি ওয়াজ কমপ্লিটেড ইন দিস সিঙ্ক্রোনাইজড সুইমিং ইভেন্ট। তো তার জন্য এই ইভেন্টটাই ছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম শি হ্যাজ কমপ্লিটেড। তো এই ইভেন্টে তার জন্য এটা প্রথম ইভেন্ট ছিল যে হচ্ছে এরকম একটি সিঙ্ক্রোনাইজড সুইমিং ইভেন্ট কমপ্লিট করতেছে। এখানে অনেক সবাই প্রফেশনালরা আছে। তাহলে সি ইজ কি? সি ইজ অ্যান অ্যামেচার হচ্ছে যে হচ্ছে নিজে শখের বসে করে, কিন্তু সে পর্যাপ্ত তার স্কিল নেই। সেটা হচ্ছে অ্যামেচার। এখানে তো অ্যামেচার না, ইনকম্পিটেন্টও বলা যায় না। আর এই রুকি হচ্ছে নতুন বা এটা প্রথম কাজ তার, সি ইজ এ রুকি এটা বলা যায়। কিন্তু ইনএপ্ট হচ্ছে অদক্ষ। তো হবেই না। এই প্রফেশনাল তো অবশ্যই না। তো এটা হচ্ছে এ রুকি। তারপর দেখেন, আই হ্যাভ টেম্পটেড বাই দ্য সাম্পটাস চকলেট কেক। তো বাট কিন্তু আই ক্যান নট ইট as my doctor had advised me to watch my weight. I am কি এখানে বলছে অ্যাডভাইসড হচ্ছে ভার্ব, একটা আছে অ্যাডভাইস সিই লাস্টে, সেটা হচ্ছে নাউন, ওটা মনে রাখবেন কিন্তু পরীক্ষা আসে। আই হ্যাভ টেম্পটেড, আমার জিভে জ্বর এসে গেল, বাই দ্য সাম্পটাস চকলেট কেক, মানে কি অত্যন্ত দামি চকলেট কেক দেখেই আমার মুখের মধ্যে কি জল এসে গেছে। বাট কিন্তু আই ক্যান নট ইট, আমি কি খেতে পারি না, ইট অ্যাজ মাই ডক্টর হ্যাড অ্যাডভাইস মি, আমার ডক্টর, কারণ হচ্ছে আমার ডক্টর অ্যাডভাইস করছে টু ওয়াচ মাই ওয়েট, আমার ওয়েট দেখে আমার ডক্টর অ্যাডভাইস করছে যে তুমি খাইও না। তাহলে আমি তো এই জিভে জল আসলে তো কোনো লাভ নেই। আমি তো দিদাই বলে গেলাম, আমার একদিকে খাইতে মন চাইতেছে, আরেকদিকে আমার ডক্টর আমাকে নিষেধ করছে। তাহলে এটা কী হবে? আই এম অ্যাম্বিগুয়াস হচ্ছে দ্ব্যর্থক। এটা হবে না। এন্টিস্ট হবে না, টেম্পটেডও হবে না। অ্যাম্বিভ্যালেন্ট হচ্ছে কি? এমবি হচ্ছে দুই, মনে রাখবেন ইংরেজি ভাষা এমবি হচ্ছে সমান দুই। অ্যাম্বিভ্যালেন্ট মানে ভ্যালেন্স। অ্যাম্বিভ্যালেন্স হচ্ছে দুই দিকেই ব্যালেন্স করতে হয়। তার মানে তার একদিকে খাইতেও মন চাইতেছে, মানে বিপরীত একটা অনুভূতি। একদিকে খাইতেও মন চাইতেছে, আবার আরেকদিকে তার ডক্টর নিষেধ করছে। এটা এই কারণে রাইট অ্যান্সার হবে অ্যাম্বিভ্যালেন্ট। তো তারপরে প্রশ্ন যদি আমরা যাই 6 to 10 যদি আমরা দেখি যে 6 to 10 কি আছে, দুইটা করে শূন্যস্থান আছে। Nowadays people are more likely to dash their smartphone cameras rather than a dash device like a point and shoot camera or video camcorders. আচ্ছা, এখন পর্যন্ত আমরা বুঝি বর্তমান যুগে people are more likely to dash for their smartphone cameras. আচ্ছা, এখানে একদম একটা জিনিস বোঝাচ্ছে যে মানুষেরা এখন তাদের নিজেদের স্মার্টফোনের ক্যামেরা ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। রেদার দেন হচ্ছে বড় বড় যে পয়েন্ট অ্যান্ড শুটের ক্যামেরা আছে, বড় বড় যে ক্যামেরা ডিএসএলআর আছে বা ভিডিও ক্যামকর্ডার আছে, এগুলোর থেকে তারা কি মোবাইল ফোনেই ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। টেক পিকচার্স অর ভিডিও ফর ফান, ক্যাজুয়াল অর স্পন্টেনিয়াস মোমেন্টস। তো এইসব মোমেন্টের জন্য, ফান করার জন্য, ক্যাজুয়ালের জন্য কিন্তু তারা কিন্তু মোবাইল ফোনকেই ব্যবহার করে বেশি, রেদার দেন একটা প্রফেশনাল ক্যামেরা। তো এখানে দেখি কোনটা হয়। এখানে প্রথম যদি আমরা দেখি চোজ। আচ্ছা, নাওয়াডেজ পিপল আর মোর লাইকলি টু চোজ। আচ্ছা, চোজ এখানে দিলাম ফর দ্য স্মার্টফোন ক্যামেরাস। আচ্ছা, ঠিক আছে। রেদার দেন এ ড্যাশ স্পেসিফিক ডিভাইস, এখানে কিন্তু স্পেসিফিক ডিভাইস হবে না। স্পেসিফিক কি মানে একটা নির্দিষ্ট করে দিল ডিভাইস, এটা কি ডিএসএলআর কোন কোম্পানি, নিকনের হবে না অন্য কোনো কোম্পানির হবে, বা স্পেসিফিক মডেল। তবে এটা কিন্তু এখানে বলে নেই, বলছে যে ডিএসএলআর টাইপের মানে ভিডিও ক্যামকর্ডার সব কোম্পানি থাকতে পারে। তো এখানে কিন্তু সেজন্য এটা ভুল। আবার যদি বলি যে যদি লাইকলি টু অপ্ট ফর হচ্ছে বেছে নেওয়া। অপ্ট ফর মানে হচ্ছে বেছে নেওয়া। আচ্ছা, ফর দ্যার স্মার্টফোনস, তো এটা কিন্তু এইটা মেক সেন্স করে রেদার দেন এ ডেডিকেটেড ডিভাইস। এখানে কিন্তু ডেডিকেটেড ডিভাইস, এই পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, ভিডিও ক্যামকর্ডার কিন্তু হচ্ছে ডেডিকেটেড ডিভাইস। এগুলো কিন্তু এইসব জিনিস বানানোর জন্যই হয়েছে।
এটা কিন্তু এই দুইটা কিন্তু অর্থবোধক ইয়া করে। অবভিয়েট ইউনিক, অবভিয়েট হচ্ছে দূর করা তো হবেই না এখানে, সেই জন্য এটা বাদ। তো অ্যানোয়েন্ট হচ্ছে প্রলেপ দেয়া, এগুলোতে নির্বাচিত করা, প্রলেপ দেয়া। আস্তে আস্তে না, রিচ আউট হচ্ছে পৌঁছানো বা চেষ্টা করা। না, এটাও তো আসা রাইট মিনিং দেয় না। তারপরে যদি যাই, ইট ইজ নট জাস্ট এ হিউম্যানস দ্যাট আর স্টেডিলি গ্রোয়িং ড্যাশ ওয়েব পেজেস আর গ্রোয়িং সেম ওয়ে টু। আচ্ছা দেখেন, এখানে বলছে যে শুধুমাত্র মানুষই বৃদ্ধি পাচ্ছে না, সাথে ওয়েব পেজও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অ্যানালাইসিস সাজেস্টেড দ্যাট দিস ইজ ডাউন টু ইউজার ডিমান্ডস ফর মোর ইন্টারেক্টিভিটি। আচ্ছা, এখানে এরকম একটা জিনিস বোঝাচ্ছে যে হিউম্যানের সাথে সাথে ওয়েব পেজের যে পরিধি আছে, এই পরিধিটা কিন্তু বাড়তেছে আমাদের ইন্টারনেটে। হ্যাঁ, তো পরিধি বাড়তেছে মানে হচ্ছে এই জায়গার মধ্যে যদি দেখি কী কী আছে আমাদের অপশনে আছে মির্থ হচ্ছে আনন্দ। না, এটা আসে না। ভলিউম আসতে পারে, কিন্তু ভলিউমের সাথে আপনার সেভেলটিনেস এটা কিন্তু আসবে না। যে কারণ হচ্ছে এটা নিজেই অর্থ হচ্ছে পাতলা আবার ডাউন কীভাবে হয়, তো এটা কিন্তু রিডান্ডেন্সি এরর হয়ে যায়, এটা কিন্তু আসবে না। গ্রিথ মানে হচ্ছে পরিধি, মনে রাখবেন, গ্রিথ হচ্ছে পরিধি। তো হিউম্যানের সাথে সাথে এর পরিধিও বাড়তেছে ওয়েব পেজের। হ্যাঁ, তো অ্যানালাইসিস সাজেস্ট করতেছে কি, দ্য ব্লোট হচ্ছে কি বৃদ্ধি পাওয়া ওয়েব পেজেস বৃদ্ধি পেতে একটা জিনিস হচ্ছে যে এখন ওয়েবসাইটে খুব ইন্টারেক্টিভ, মানে ওয়েবসাইটে ঢুকলে খুব অনেকগুলো ইমেজ দেখা যায়, গ্রাফিক্স দেখা যায়, আবার আপনার অ্যানিমেশন দেখা যায়। তো এটার কারণে কিন্তু ওয়েবসাইট স্লো হয়ে যায়, কারণ অনেক ডেটা লাগে ওই ওয়েবসাইটে ঢুকতে। তো কী হয়েছে যে এতগুলো ওয়েব পেজ যেহেতু আছে, সেহেতু কিন্তু অ্যানালাইসিস করে পাওয়া গেল যে এই ব্লোড মানে বেশি ভারী হয়ে গেছে ওয়েবসাইটটি, ইজ ডাউন টু ইউজার ডিমান্ডস ফর মোর ইন্টারেক্টিভিটির জন্য যেসব ইমেজগুলো দরকার, এগুলোর কারণে কি এখন এটা ডাউন হয়ে গেছে ইউজারদের কাছে। তারপর প্রশ্নে যদি আমরা যাই, একটা সুন্দর একটা এখানে অপুলেন্স হচ্ছে প্রচুরতা, মাইরিয়াত বা অপুলেন্স বলা যায়, মানে প্রাচুর্যতা বলা যাকে, বা প্রচুর কোনো কিছু এটাকে বলে। তারপর দ্য ব্রিফিং ওয়াজ কল টু ড্যাশ কনফিউশন অ্যান্ড পোর্ট স্পেকুলেশন টু রেস্ট আদার দ্য নিউজ পেপার হ্যাড রিপোর্টেড ইনফরমেশন অন দ্য ইস্যু। মানে বলছে যে একটা নিউজ পেপার প্রথম হচ্ছে একটি ভুল নিউজ দিছে, তারপর তারা কি করছে যে এটাকে মানে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য, এবং তারা কি করছে মানে কন্ট্রাডিক্টরি বা ভুল ইনফরমেশনটাকে তারা হচ্ছে গিয়া মানে করতে চাইছে, রিমুভ করতে চাইছে। দেখেন এখানে একটা এন্ড আছে, এন্ড মানে হচ্ছে প্লাস, তাই এন্ডের আগে যা আছে পরে তা থাকবে, আর পরে যা আগে তা থাকবে। এন্ড টু করতে পুট স্পেকুলেশন রেস্ট আফটার, মানে এটার অর্থ হচ্ছে বাদ দিতে। এ নিউজ পেপার হ্যাড রিপোর্টেড ড্যাশ ইনফরমেশন অন দিস ইস্যু। কি ইনফরমেশন তাহলে, কোনটা বাদ দিতে? তারা হচ্ছে যে নিউজ পেপারটা যেটা রিপোর্ট করছে সেটা ছিল ভুল ইনফরমেশন বা কন্ট্রাডিক্টরি ইনফরমেশন অন দিস ইস্যু। দ্য ব্রিফিং ওয়াজ কল্ড, ফার্স্ট সেন্টেন্স এটা বসবে যে এন্ডের পরে তো দিছে কি বাদ দিতে। হ্যাঁ, মানে কি বাদ দিতে, কনফিউশন বাদ দিতে, বা যেটা দিছে কন্ট্রাডিক্টরি যে নিউজটা ওটা বাদ দিতে। এটা কি হবে, প্রথম হবে হচ্ছে এলএ কনফিউশন, যে আপনার কনফিউশন কমানোর জন্য, এবং বাদ দিতে কন্ট্রাডিক্টরি ইনফরমেশন অন দিস ইস্যু। তো এখানে হবে এলএ আর হচ্ছে কন্ট্রাডিক্টরি। নাম্বার যদি অ্যাডমিরাল জাভেদ অ্যান এক্সপার্ট অন মোর্স কোড। আচ্ছা, মোর্স কোড এটা হচ্ছে পজিটিভ। অ্যাডমিরাল জাভেদ সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে। আচ্ছা, এটার মেইন ভার্ব হচ্ছে ওয়াজ, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট। ওয়াজ ড্যাশ টু ইনকামিং মেসেজ হুইচ অ্যাপিয়ার টু বি ফ্রম আননোন সোর্স। আচ্ছা, মোর্স কোড সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি, মোর্স কোড হচ্ছে এরকম একটা জিনিস যে আমাদের সৈনিকরা কিন্তু কোডে, তাদের একটা কিছু কোড থাকে, ওই কোডে কিন্তু তারা কিন্তু মেসেজ আদান প্রদান করে। তাদের মধ্যে কিন্তু তারাই জানে যে এই কোডটার ডিকোড কি। ধরেন যে তারা সংকেত দিল এইটা মানে হচ্ছে আক্রমণ হবে, এইটা মানে হচ্ছে আক্রমণ হবে না। তো এই কোডগুলো কিন্তু তারাই জানে, আর এগুলো মোর্স কোড। তো মোর্স কোড এরকম একটা কোড, মানে অ্যাডমিরাল জাভেদকে ইনকামিং মেসেজ হুইচ অ্যাপিয়ার টু বি ফ্রম আননোন সোর্স, মানে অ্যাডমিরাল জাভেদকে এই রিক্রুট করা হয়েছিল বা আনা হয়েছিল কি করতে, ডিকোড করতে ইনকামিং মেসেজ।
অন্য জায়গা থেকে একটা ইনকামিং মেসেজ আসছিল। যেহেতু সে এক্সপার্ট হচ্ছে মোর্স কোডের, সেহেতু সে কিন্তু জানার কথা যে এইটা মানে কি হবে। হ্যাঁ, তো প্রথম হবে কি, এই জায়গার মধ্যে তারা যে রিক্রুট করা হয়েছে সেটা, আর দ্বিতীয়ত হবে হচ্ছে সে যে মানে ডিসক্রিপ্ট করবে বা ডিকোড করবে সেটা। তো রিক্রুট এখানে তো ঠিক আছে, কিন্তু এনক্রিপশন তো যে পাঠায় সে করে, যে মানে সেন্ডার সে করে, যে রিসিভার সে কিন্তু ডিক্রিপ্ট করে, এনক্রিপ্ট করে না, এই জন্য টাকাটা। তারপরে কি অ্যাপ্রোচ ডিসগার্ড, এটাও হবে না। কনসালটেড, আচ্ছা, মিস্টার এডমিরাল জাভেদ ওয়াজ কনসাল্টেড, ঠিক আছে, কনসাল্ট করছিল কি ডিসিফার বা ডিকোডার, আচ্ছা এটা কিন্তু ঠিক আছে। ডিসিফার, এটা কিন্তু এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে ডিকোড করা, এটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে এটা, সি নাম্বারটা। 10 নম্বরে যদি আমরা যাই, তারপরে যদি আমরা যাই 10, ইফ ড্যাশ মার্কেট দ্য ইনোভেশন কুড অ্যালাউ দ্য পাবলিক টু ড্যাশ পাওয়ার অফ দেয়ার মোবাইল ডিভাইসেস ইউজিং ওয়েস্ট ম্যাটেরিয়াল। আচ্ছা, ধরেন এরকম একটা রিসার্চ হয়েছে যে জায়গার মধ্যে মানে আবর্জনা থেকে আমাদের মোবাইল চার্জ দেওয়ার একটা সিস্টেম পাওয়া গেছে, কিন্তু এখন পর্যন্ত এটা মার্কেটে লঞ্চ হয়নি। তার মানে ইফ ড্যাশ মার্কেট, হ্যাঁ, এটা যদি মার্কেটে আসে, দ্য ইনোভেশন কুড অ্যালাউ টু পাবলিক টু ড্যাশ দ্য পাওয়ার অফ মোবাইল ডিভাইসেস, মানে এটা যদি আসে, এটা যদি ব্রড টু আসে মার্কেটে, দ্য ইনোভেশন কুড অ্যালাউ টু পাবলিক টপ আপ মানে ছোটো ছোটো অংশে চার্জ করতে পারবে দ্য পাওয়ার অফ দেয়ার মোবাইল ডিভাইসেস ইউজিং ওয়েস্ট ম্যাটেরিয়াল, এটা কিন্তু রাইট আনসার। তো তারপরে যদি আমরা যাই 11 নম্বর প্রশ্নে, সিলেক্ট দ্য বেস্ট এক্সপ্রেস আন্ডারলাইন ওয়ার্ড, মানে এটা হচ্ছে এটার মানে সিনোনিম বা এটার হচ্ছে এক্সপ্রেশনে এটার অর্থ কি সেটা, মানে ওয়ার্ড মিনিং কি সেটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, যে as soon as the teacher started repeating the instruction during the exam, the student started talking as she knew her voice was drowned by that of the teacher. আচ্ছা, ধরেন একটি ক্লাসে টিচার পরীক্ষা নিচ্ছে, ওই টিচার পরীক্ষা নেওয়ার সময় টিচার ইনস্ট্রাকশন দিচ্ছে যে ছোটো ছোটো কথা বলতেছে যে তোমরা এরকম করো না, এরকম করো, বা আপনারা এরকম করতে পারেন না, কী আছে, মোবাইল ফোন রাখতে পারেন না, এইসব কথা বলতেছে। হ্যাঁ, তো এখানে দ্য স্টুডেন্ট স্টার্টেড টকিং সি নিউ, এর মাঝখানে কিছু স্টুডেন্ট কথা বলতে থাকলো, কারণ কি তারা জানে যে ওই স্যার যে লাউডলি বলতেছে, ইনস্ট্রাকশন দিতেছে, ওই ইনস্ট্রাকশনের কথার চাপে বা কথার নিচে মানে ড্রাউন্ড হয়ে যাবে, মানে ড্রাউন্ড মানে কিন্তু ডুবে যাওয়া, কিন্তু এখানে কিন্তু ডুবে যাওয়া বোঝাচ্ছে না, বোঝাচ্ছে যে তার যে কথা আছে, এই কথার চাপে স্টুডেন্টের যে কথা বলতেছিল সেই কথাটা হারিয়ে যাবে, অ্যাকচুয়ালি কে কথা বলতেছে সেটা স্যার বুঝতে পারবে না। তার মানে এটা হচ্ছে মানে এটা কি মুছে যাবে, তার কথার নিচে মুছে যাবে। এখানে সাঙ্ক তো ডুবে যাওয়া, এটা হবে না, যদিও ড্রাউন্ড মানে হচ্ছে সাঙ্ক, হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু ওটা হবে না। ইমিটেটেড, এটাও হবে না। উইন্ড হচ্ছে একেবারে শেষ হয়ে যাওয়া, এটাও হবে না। এটা হবে, অ্যান্সার হবে হচ্ছে মাস্ক, কারণ হচ্ছে মাস্ক করতো, যদি আমরা দেখি মাস্ক করতে হচ্ছে বলতে পারেন দেবে যাওয়া, স্যার যে কথা বলতেছে তার কথার নিচে মানে দেবে যাবে বা হারিয়ে যাবে, যেটা বলে, বা ঢেকে যাবে। মাস্ক মানে হচ্ছে ঢেকে যাওয়া, তো রাইট আনসার এ হবে। 12 হচ্ছে শেক্সপিয়ার ইনভেন্টেড ইন হিজ শেয়ার অফ স্টক ক্যারেক্টার্স, বাট হিজ ট্রুলি গ্রেট characters, thus particularly his tragic heroes, are unequaled in literature, dwarfing even the sublime creation of Greek tragedians. এখানে দেখেন কি বলছে যে শেক্সপিয়ার তো সাধারণ চরিত্র তৈরি করেছিলেন, কিন্তু তার মহান চরিত্র, বিশেষ করে ট্র্যাজিক হিরোগুলো কি করতো, সাহিত্য জগতে অতুলনীয় ছিল। তারা গ্রিক নাট্যকারদের, যারা গ্রিক ছিল তাদের যে অসাধারণ সাবলাইম ক্রিয়েশন ছিল, তাদের যে নাট্যকার ছিল তারাও কিন্তু শেক্সপিয়রের যে ক্রিয়েশন ছিল, ট্র্যাজিক হিরো ছিল, তাদের কাছে মানে ছোট হয়ে যাচ্ছিল, মানে যেটা বলে ড্রফিং, মানে ছোট মনে হওয়া। হ্যাঁ, তার মানে শেক্সপিয়রের যে ক্রিয়েশনগুলো ছিল ট্র্যাজিক হিরো, যেমন হ্যামলেট, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও অনেক ছিল, তো ওগুলো কিন্তু বলতে পারেন যে গ্রিক যে ট্র্যাজেডিয়ান ছিল তাদের বিখ্যাত ক্যারেক্টাররাও কিন্তু শেক্সপিয়ারের সামনে মানে ছিল না, বা তারা কিন্তু ছোট হয়ে যাচ্ছিল। এখানে সাবলাইম মানে হচ্ছে কি, সাবলাইম হচ্ছে মানে গ্রেট ক্রিয়েশন। এখানে কি হবে, এখানে হবে যে শেক্সপিয়ার ইনভেন্টেড হিজ শেয়ার অফ স্টক ক্যারেক্টার বা ট্রুলি গ্রেট ক্যারেক্টার্স, ইনস্পায়ারিং পার্টিকুলারলি হিজ ট্র্যাজিক হিরোস, ইনস্পায়ারিং হবে। তো পরেরটা যদি যাই, আই ওয়ান্ডার whether communication can relay data
ডিটেল হচ্ছে আসলে প্রিভেন্টেড বা প্রতিরোধ করা। কনফ্লিক্টস ইন অর্গানাইজেশন, মানে আমি বিস্মিত হয়েছিলাম যে কমিউনিকেশন কি আসলেই মানে এই কনফ্লিক্টকে প্রতিরোধ করতে পারে। এটা নিয়ে সে একটু মানে বিস্মিতই ছিল বা দ্বিধাদ্বন্দ্বই ছিল, এটা বোঝাচ্ছে। তো এখানে কি হবে, প্রিভেন্ট হবে, এটা রাইট অ্যান্সার। আর সুদ হচ্ছে প্রশমিত করে, এটা হবে না। তারপরে যদি আমরা যাই, বিকজ অফ দ্য মাল্টিফেক্টেড because of the multifaceted role they play, women sometimes find themselves taking a circuitous career path in their profession. আচ্ছা, এখানে বলছে যে তাদের যে মাল্টিফেক্টেড কেরিয়ার মানে রোল, যেমন একটা ওমেন কি করে, কিছুদিন পড়ালেখা করে, তারপর আবার বিয়ে হয়ে যায়, আবার চাকরি নেয়, আবার ছেলে মেয়ে সন্তান চাকরি ছাড়ে, আবার চাকরিতে যায়, আবার ফ্যামিলি সংসার চালায়। তো এর কারণে তাদের ক্যারিয়ারটা না এরকম আঁকা বাঁকা জটিল হয়, 55 টাইপের হয় তাদের ক্যারিয়ারটা, একেবারে সুদিন যাবে। ছেলেদের লেখাপড়া শেষ করে জবে ঢুকে, তো শেষ পর্যন্ত সে জবই করে, এরকম হয় না। তো যার কারণে এখানে হচ্ছে কি স্যার কশাস। আচ্ছা, স্যার কশাস মানে হচ্ছে এটা হচ্ছে আঁকা বাঁকা বা এরকম পেঁচানো জটিল, এটা মনে হচ্ছে রাউন্ড অ্যাবাউট, এটা হবে। এটা লেন্দি হবে না, লেন্দি হচ্ছে লম্বা কিন্তু এটাতে পেঁচানো না, সেজন্য এটা হবে না। ভোগ মানে হচ্ছে এত মানে ভণ্ড, মানে এরকম কোনো কিছু নাই, এটা তো হবে না। তারপর এটা যদি যাই আমরা হচ্ছে 15 নাম্বার, উই নিড টু বি ভেরি ডিসক্রিট উইথ দ্য ইনভেস্টিগেশন। আমাদের খুব সাবধান থাকতে হবে, ভেরি ডিসক্রিট মানে খুবই সাবধান থাকতে হবে এই ইনভেস্টিগেশন নিয়ে। আদারওয়াইজ, তা না হলে ইফ হি গেটস হি উইল জাস্ট উইন্ড আপ হিজ বিজনেস অ্যান্ড লিভ। তাছাড়া সে যদি জানতে পারে যে আমরা তার সম্পর্কে ইনভেস্টিগেশন করতেছি, তাহলে কিন্তু সে কী করবে, উড়াল দিয়ে চলে যাবে বিজনেস ছেড়ে। তো এখানে কি হবে, তো আমরা যদি দেখি এখানে কি হবে, যে উইন্ড অ্যাবাউট ইট, এটাতে কি বোঝায় যদি আমরা প্রথম দেখি। আচ্ছা, এখানে থেকে এটা রাইট আনসার হবে উইন্ড অফ ইট হচ্ছে যে আপনার এই মানে ফিগার্স উইন্ড অফ ইট, এটা বলা যায় যে সে যদি জানতে পারে, মানে জানতে পারার যে বিষয়টা সেটা কিন্তু এখানে উঠে আসতেছে। তো ফিগার্স উইন্ড অফ ইট মানে হচ্ছে জানতে পারা, সে যদি আজ করতে পারে, উইন্ড অফ ইট দিয়ে এটা বোঝানো হচ্ছে। তো এখানে উইন্ড অ্যাবাউট ইট হচ্ছে কি, উইন্ড অ্যাবাউট ইট হচ্ছে কিছু শোনা, ফাইন্ডিং আউট সিক্রেটলি শোনা। দ্য উইন্ড আপ হচ্ছে আপনার ভুল, এ ওয়াইন্ড হচ্ছে বাতাস, এ ওয়াইন্ড ডাউন হচ্ছে আপনার ধীরে ধীরে যেটা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে ওয়াইন্ড ডাউন। আর উইন্ড অফ ইট হচ্ছে গিয়া বলতে পারেন যে কি আজ করতে পারা, যে যদি সে জানতে পারে বা আজ করতে পারে যে আপনারা গোপনে ইনভেস্টিগেশন করতেছেন, তাহলে সে বিজনেস ছাইরা পালাবে। যে তারপর যদি যাই, ইট ইজ ট্রুলি রিপ্রিহেন্সিবল দ্যাট, তিরস্কার করা, তিরস্কার। আফটার অল আই হ্যাভ ডান ফর ইউ আর নাও ড্যাশ মি। আচ্ছা, ইট ইজ ট্রুলি রিপ্রিহেন্সিবল, তিরস্কারপূর্ণ, দ্যাট আফটার অল আই হ্যাভ ডান ফর ইউ, আমি তোমার জন্য এত কিছু করার পরও তুমি আমাকে সত্যিকার অর্থে তিরস্কার করলা। ইউ আর নাও ড্যাশ মি, দ্য ওয়াকিং অল ওভার, এটা আছে যেটা হচ্ছে যে কারোর সাথে খুবই খারাপ আচরণ করা, ওয়াকিং অল ওভার, এটা না হলে এক্সপ্লয়েট করা তার সাথে বা তার কথা না মানা। হ্যাঁ, তো এটা রাইট আনসার এই হবে। এক্সপেক্টিং ফ্রম হবে না, কারণ এটা হচ্ছে আশা করা, বাক্যের সাথে যায় না। ওয়াকিং বাই হচ্ছে পাশ দিয়ে যাওয়া, সেটাও হয় না। ওভারটেকিং হচ্ছে ছাড়িয়ে যাওয়া, সেটাও না। ওয়াকিং থ্রো হচ্ছে দেখে নেওয়া। তো এখানে রাইট আনসার হবে ওয়াকিং অল ওভার, এটা এক্সাক্ট মিনিং হচ্ছে কারোর সাথে খুবই খারাপ আচরণ করা। তারপরে যদি 17 নম্বরে আমরা যাই, আই নো ইউ আর ফিলিং, 17 নম্বর কোথায়, আই নো ইউ আর ফিলিং ইন্টিমিডেটেড বাট প্লিজ ডোন্ট ড্যাশ টু ফিয়ার। এখানে হচ্ছে গিয়া তুমি খুব ভয় পাচ্ছ, আমি জানি তুমি খুব ভয় পাচ্ছ, বাট প্লিজ ডোন্ট, তুমি দয়া করে করো না, ড্যাশ টু ইউর ফিয়ার, তুমি কি গিভ ইন করো না। এখানে গিভিং অর্থ হচ্ছে তুমি নতি স্বীকার করো না তোমার ভয়ের কাছে, ঠিক আছে। গিভিং হচ্ছে নতি স্বীকার করা।
আচ্ছা, তারপরে যদি যাই, প্লিজ স্টে কাম, দেয়ার ইজ নো রিজন টু ড্যাশ হাফ ওয়ে থ্রু দ্য প্রজেক্ট, ইট উইল ক্রিয়েট chaos amongst দ্য টিম মেম্বার্স। এখানে বলতেছে যে দয়া করে শান্ত হও, এখানে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে তুমি এলাকা মাঝপথে প্রজেক্ট রেখে চলে যাবা। ইট উইল অনলি ক্রিয়েট chaos amongst দ্য টিম মেম্বার, এটা শুধুমাত্র আমাদের টিম মেম্বারদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তো এখানে নিচের কোনটা হবে? নিচের কোনটা হবে? দ্যার ইজ নো রিজন, মানে কি সে ছাইড়া দিতে চাচ্ছে, এটা হবে পুল দ্য প্লাগ। পুল মানে হচ্ছে টানা, দ্য প্লাগ, প্লাগ আমরা যখন একটা প্লাগ হচ্ছে ভিতর থেকে টানি, সেটা কি করি? খুলে নিয়ে চলে আসি। তার মানে হচ্ছে কেউ যদি এখান থেকে সরে যেতে চায়, সেটাই বোঝানো হচ্ছে পুল দ্য প্লাগ। দেখো রাইট আনসার। এখানে অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলো যদি আমরা দেখি, পুল টুগেদার হচ্ছে একত্রে কাজ করা। তারপর হচ্ছে পুল থ্রো হচ্ছে সংকট মোকাবেলা করা, এটাও হবে না, এটাও হবে না। তারপর পুল এ ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে প্রতারণা করা, এটাও না। পুল দিস স্ট্রিং হচ্ছে নিয়ন্ত্রণ করা, এটাও না। তো রাইট আনসার হচ্ছে পুল দ্য প্লাগ। তারপরে যদি আমরা প্রশ্নে যাই, 90 নম্বর প্রশ্নে, জুলিয়া ফাইনালি মেড এ ক্লিন বেস্ট অফ ইট। আচ্ছা, মেড এ ক্লিন বেস্ট হচ্ছে আপনার বুকে হাত দিয়ে সত্য কথা বলা, যেটাকে বলে একেবারে, মানে আমরা অনেক সময় বলি না যে এইভাবে, দেখেন আমার দিকে তাকান, যে বুকে হাত দিয়ে বলতেছি সত্য কথা, এটাই বলেছে মেড এ ক্লিন বেস্ট অফ ইট। জুলিয়া ফাইনালি বুকে হাত দিয়ে সত্য কথা বললো, অ্যান্ড অ্যাডমিটেড, স্বীকার করলো। কি স্বীকার করলো? দ্যাট শি হ্যাড স্টোলেন, সে চুরি করেছিল দ্য মানি, সে চুরি করেছিল, টাকা চুরি করেছিল। দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন পার্ট, এটা কি? এটা হচ্ছে সে কনফেস করছিল উইদাউট রিজার্ভ, তার ভিতরে, মনের ভিতরে কিছু না রেখা সে পুরোটাই কনফেস করে দিছে সে চুরি করছিল সেটা। তারপরে যদি আমরা যাই 25 নাম্বার কোশ্চেনে, আমরা যদি দেখি এখানে কী কী কোশ্চেন আছে। মেন অবজেক্টিভ অফ দ্য প্যাসেজ, এটা পুরোটা পড়ার পরই আমি ধরতে পারবো। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু উড উইকেন্ড দ্য লেন্ডার্স রিজনিং, এটা পড়ার পরেই বুঝতে পারবো। আচ্ছা, পাঁচটা আছে, আমরা পড়ার পরেই বুঝতে পারবো কোনটা কীভাবে করবো, আমরা পড়ি। হ্যাঁ, এখানে কম্প্রিহেনশনে বলতেছে যে দুইটা ভিউ পয়েন্ট, একটা হচ্ছে যে মাইক্রোফাইন্যান্স যারা ল্যান্ড করে, মাইক্রোফাইন্যান্স যারা দেয় তারা বলতেছে, হ্যাঁ, একটা বলতেছে যে কি, যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, মানে যারা হচ্ছে মানে সোসাইটি নিয়ে কাজ করে, তাদের একটি ভিউ পয়েন্ট। আমরা যদি দেখি, স্মল হোল্ডার ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ দ্য রুরাল ইকোনমি। আচ্ছা, যারা হচ্ছে ছোট ছোট কৃষকরা আমাদের যে গ্রামীণ অর্থনীতির ব্যাকবোন বলতে গেলে, বাট দে আর ব্রিথিং দ্য বার্ন অফ দ্য ক্লাইমেট চেঞ্জ, তারা হচ্ছে কি ক্লাইমেট চেঞ্জের আগুনে জ্বলছে। কারণ কি, হুট করে বন্যা আসে, বৃষ্টি পড়ে, তারপরে ফসল জ্বলে যায়, এগুলোর জন্য। দ্য কারেন্ট স্পিড ইন ইন্টেন্সিটি অফ দ্য ক্লাইমেট চেঞ্জ আর আউটপেসিং দ্যার ক্যাপাসিটি টু অ্যাডাপ্ট। বর্তমান সময়ে তাদের যে মানে আমাদের যে ক্লাইমেট চেঞ্জের স্পিড, এটার সাথে কিন্তু তারা কিন্তু খাপ খাওয়াতে পারছে না। কারণ কি, ঘন ঘন বন্যা, ঘন ঘন হুট করে বন্যা হলো, তার চালান সহ নিয়ে চলে গেল, তো পরবর্তীতে তারা খাবে কি, সেটাই বোঝাচ্ছে। আচ্ছা, অ্যাক্সেস টু ফিনান্সিয়াল সার্ভিসেস ইন রুরাল এরিয়াস অ্যালাউ টু পুয়ার টু ম্যানেজ হাউস হোল্ড ক্যাশ ফ্লোস। আচ্ছা, তো ফিনান্সিয়াল সার্ভিস অ্যাক্সেস করা কোথায়? রুরাল এরিয়াতে। কি করে? অ্যালাউ করে দ্য পুয়ার, যারা গরিব, টু ম্যানেজ হাউস হোল্ড ক্যাশ ফ্লো, মানে যারা গরিব আছে তাদের, মানে হাউস হোল্ড, তার যে সংসারে যে ক্যাশ ফ্লোগুলো লাগে বা ক্যাশগুলো লাগে, সেগুলো ম্যানেজ করতে। যেমন ফসল মানে আগুনে জ্বলে গেল বা আপনার বন্যায় ভাসিয়ে নিয়ে গেল, তারপরে কিন্তু তার হাতে কোনো টাকা নাই, তাহলে সে কীভাবে তার সন্তানকে ভরণ পোষণ করবে বা ফিডিং করাবে, বা সে কীভাবে চলবে? সে কিন্তু, তার কাছে কিন্তু বীজ কেনারও টাকা নাই। তখন যদি তার হাতে কিছু টাকা থাকে, তাহলে কিন্তু সে আবার নতুন উদ্যমে কিন্তু সে শুরু করতে পারবে, তার ফ্যামিলি কিন্তু বেঁচে থাকবে অন্তত। Restart a new agricultural activities and set up small businesses, resulting in a higher earnings and reducing the impact of climate change. তার মানে যদি তার হাতে টাকা থাকে, তাহলে ক্লাইমেট চেঞ্জের জন্য যে ক্ষতির সম্মুখীনগুলো ফার্মারদের হতে হয়, সেটা কিন্তু কিছুটা কমে আসবে। এবং তারা যেহেতু ব্যবসা করতে পারবে, তার হাতে যেহেতু টাকা থাকবে, সেহেতু কিন্তু এটা কি হায়ার আর্নিংয়ের কাজ হবে। হ্যাঁ, এটা কিন্তু এখানে বলছে। দ্য ভিলেজার্স পয়েন্ট অফ দ্য ভিজিবল ইমপ্রুভমেন্ট ইন দেয়ার লাইফস, দ্য ভিলেজারদের কিন্তু, তাদের কিন্তু পয়েন্ট আছে দৃশ্যত যে ইমপ্রুভমেন্ট, মানে মানুষ একটা ফিনান্সে কিস্তি তুলে কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলো করতেছে। হ্যাঁ, ভাত খাওয়ার টাকা ছিল না, তারা এখন কিন্তু মোটামুটি সচ্ছল। তো হুইচ দে অ্যাট্রিবিউট টু দ্য লাইভলিহুড অ্যাক্টিভিটিস মেড পসিবল স্মল লোনস। দিস ইনক্লুড দ্য কনস্ট্রাকশন অফ টয়লেটস, engagement with the official channel of businesses and more children in school. বলতেছে যে এগুলো কি করে মাইক্রো ফাইন্যান্স, মানুষ কিছু স্বচ্ছতা দেয়, যার কারণে কি কনস্ট্রাকশন অফ টয়লেটস, মানে শৌচাগার বা স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি হয়। এনগেজমেন্ট উইথ অফিসিয়াল চ্যানেলস অফ বিজনেসেস, তাদের যে বিজনেস আছে, বিজনেসের পরিধি কিছুটা বড় হয়। মোর চিলড্রেন ইন স্কুল, তাদের ছেলে মেয়েদেরকে তারা
স্কুলে পাঠাতে পারে। এটা হচ্ছে কার কথা? যারা মাইক্রো ফাইন্যান্স মানে ঋণ যারা দেয় মাইক্রো ফাইন্যান্সে, বা যারা লোন দেয়, কিস্তি দেয়, বেসিক্যালি সেটা বলছে। তো এখন কিন্তু আরেকটা পয়েন্ট অফ ভিউ আছে। যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা কি বলতেছে? তারা বলতেছে যে দ্য লোনস অ্যারাউন্ড টাকা 50,000 টু স্টার্ট সাচ বিজনেস আর নট চিপ। তার মানে বলতেছে কি এতটা সস্তা না যে 50,000 টাকা দিয়ে একটি বিজনেস স্টার্ট করবে। দে ক্যারি অ্যান ইন্টারেস্ট রেট অফ 26%। তার মানে তাদের কিন্তু 26% হারে এই বিষয়টাকে ক্যারি করতে হবে। 50,000-এর সাথে 26% এক বছরে 13,000 টাকা। তার মানে হিউজ ইন্টারেস্ট রেট তার ক্যারি করতে হবে। কারণ কি? যে 26% যদি সে ইন্টারেস্ট রেট দেয়, তারপর তো তার মোটামুটি আরও 15-20% ইনকাম করতে হবে, না হলে কিন্তু সেই সার্ভাইভ কীভাবে করবে? হ্যাঁ, তাহলে এটা কিন্তু একটা হিউজ পরিমাণে প্রতিবন্ধকতা। আপ টু 2 টাইমস হায়ার দেন পার্সোনাল লোন ফ্রম কমার্শিয়াল ব্যাংক। তো কমার্শিয়াল ব্যাংকের কিন্তু মোটামুটি 8 থেকে 9% তারা কিন্তু লোন দেয়, বা ধরেন যে সর্বোচ্চ 12%। হ্যাঁ, তো তাদের কিন্তু এখানে এটাই বলছে যে ন্যূনতম 2 গুণ কমার্শিয়াল ব্যাংকের যে লোন দেয় তার থেকে এই যে মাইক্রো ফাইন্যান্সরা যে দেয় সেটা। তো এখন বলতেছে কি, ইট ইজ অ্যাজ ইফ ইনস্টিটিউশনালাইজিং পারপেচুয়াল ডেট বার্ডেন অ্যান্ড পভার্টি। আচ্ছা, মানে এখানে এটা বলতেছে যে তারা কি হবে, দারিদ্রের দুষ্ট চক্রের ভিতরেই মানে তারা থাকবে। মানে কিস্তি তুলে কিস্তি দিবে, যেটা কিন্তু আমরা দেখতেছি। একজন লোক কিস্তি তুলে আবার আরেক কিস্তি দেয়, ওটা আবার মিটিগেট করতে কখনো পারে না। তারা এক কিস্তি তুলে আরেক কিস্তি দেয়, এক লোন তুলে আরেক লোন দেয়। তাই কিন্তু তার যে ডেপ্টের যে বার্ডেন আছে, বার্ডেন কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, এবং কি তার যে দরিদ্র হওয়ার সম্ভাবনা আরও বাড়তেছে। কি করতেছে? প্রাতিষ্ঠানিক রূপ দিতেছে এই বিষয়টারে। ল্যান্ডার্স আর্গিউ, যারা হচ্ছে লোন দেয় তারা আবার এখানে আর্গিউ করতেছে যে কি, দ্য হাই ইন্টারেস্ট রেটস আর জাস্টিফাইড। মানে যে আমরা যে হাই ইন্টারেস্ট রেট 26% নেই, এটা কিন্তু জাস্টিফাইড। কারণ হচ্ছে তারা এই জন্য কারণ দেখাইতেছে দ্য কস্ট অফ মেকিং অ্যান্ড কালেক্টিং ডোর টু ডোর পেমেন্টস। মানে তারা কিন্তু মানে ঘরে গ্রামীণ ঘরে যায়। হ্যাঁ, ডোর টু ডোর পেমেন্টসের কারণে ইন দি মোট রুরাল এরিয়া অফ মিলিয়নস অফ টিনি লোনস, মানে হচ্ছে ক্ষুদ্র যেহেতু তারা মিলিয়নস অফ লোন দেয়, সেহেতু তাদের কিন্তু ঘরে যেতে হয়। এই জন্য কিন্তু তাদের খরচটা বাইরে যায়। হ্যাঁ, অ্যান্ড ইট ইজ স্টিল দ্য বেস্ট অপশন ফর রুরাল পিপল। তারা বলে গরিবের তো কিছু নেই, কমার্শিয়াল ব্যাংক তো গরিবের কাছে যাবে না। হ্যাঁ, কোন জামানত ছাড়া ঋণ দিবে না। তাহলে এর জন্য কিন্তু রুরাল পিপলের জন্য এটাই কিন্তু সবথেকে বেস্ট অপশন, ওটা তারা বেঁচে থাকবে। অ্যান্ড দে অ্যাডাপ্টেড ফ্রম রাইটার্স। তো এখানে মোটামুটি এসব বলছে। এখন আমরা যদি প্যাসেজে চলে যাই, এখানে প্যাসেজ, দ্য মেইন অবজেক্টিভ অফ দ্য প্যাসেজ যদি আমরা দেখি এখানে কি বলে। আচ্ছা, অবজেক্টিভটা কি হচ্ছে? টু প্রোভাইড জাস্টিফিকেশন অফ দ্য হাই ইন্টারেস্ট রেটস অ্যান্ড দ্য মাইক্রো ফাইন্যান্স স্কিমস। মানে কিন্তু একদিকেই বলতেছে যে মাইক্রো ফাইন্যান্সের হাই ইন্টারেস্ট রেট, এরকম কিন্তু বলা নেই, দুইটাই তো কিন্তু বসে, বোথ সাইডে কিন্তু বসে। তো এটা কিন্তু এই জন্য বাদ। তারপরে টু প্রোভাইড দ্য আর্গুমেন্টস এগেন্স্ট দ্য প্র্যাকটিস অফ মাইক্রো লেন্ডিং টু স্মল ফার্মার্স, এটা কিন্তু শুধুমাত্র একদিক বললো। তো এটা এছাড়াও কিন্তু অনেক কিছু বলছে, তো এটাও বাদ। টু প্রেজেন্ট আইডিয়াস হাউ সেল ফার্মার্স ক্যান মিটিগেট দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু ঠিক না। তারপর দ্য to present both sides of an issue involving microfinance and impact of small finance, এই টিতে কিন্তু বলছে যে both sides of an issue involving microfinance, যার সাথে মাইক্রোফাইন্যান্স আছে এবং এটার ইম্প্যাক্ট আছে তাদের উপরে, স্মল ফার্মারদের উপরে। এটাই কিন্তু রাইট আনসার। তারপরে যদি প্রশ্ন যাই, হুইচ অফ দ্য ফলোয়িং ইফ ট্রু উড উইকেন দ্য ল্যান্ডার্স রিজনিং। হ্যাঁ, ল্যান্ডার যারা হচ্ছে ঋণ দিচ্ছিল মাইক্রোফাইন্যান্সের, তাদের একটা কী ছিল, রিজনিং ছিল, তাদের একটা ছিল, ওটা নিচের কোন স্টেটমেন্টটা এটা উইক করে। এটা কী ছিল হচ্ছে এটা ল্যান্ডার্স আর্গুড দ্যাট হাই ইন্টারেস্ট রেট আর জাস্টিফাইড। তারা বলতেছিল যে আমরা যে 26% নেই, এটা কিন্তু জাস্টিফাইড। কী বলছিল? তারপর বলছিল যে আমরা ঘরে যাই, ঘরে গিয়ে টাকা কালেক্ট করি, এই জন্য আমাদের খরচ বেশি হয় আর লোকজন বেশি লাগে, সেজন্য হচ্ছে আমাদের মানে খরচ বেশি, 26% মানে আমাদের লাগে। তো আমরা বেশি নিতেছি না, দিতে বলছিল। এখন এই জিনিসটা উইক করবে কোন সময়? এটা তো যে লোন দেয় মাইক্রো ফাইন্যান্সের, যারা কিস্তির লোন দেয় তারা এটা বলতেছে। তো তাদের যে স্টেটমেন্ট, এটা কীভাবে উইক করবে, কোন কথাটা উইক করবে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। The commercial bank loans to businesses are often extended at rates when they are effectively as high as 26%. এটা না, এটা তো কখনোই না। The more cost incurred due to evaluating and monitoring personal loans from the commercial banks are not required to extending small loans for microfinance lending units to the local farmers. আচ্ছা, এখানে কি বলছে যে
এটা হইতে পারে যে কমার্শিয়াল ব্যাংকের যে ইভ্যালুয়েট করার জন্য এবং মনিটর করার জন্য রুরাল এরিয়াতে আরও মানে পার্সোনাল লোন যদি দিতে চায় তাহলে কিন্তু আরও ওই জায়গার মধ্যে মানুষজন লাগবে, মানে আরও খরচ বাড়বে, আরও খরচ হবে কমার্শিয়াল ব্যাংকের। কিন্তু সে জায়গায় মাইক্রো ফাইন্যান্স যারা দিতেছে তাদের কিন্তু মানে তারা নিজেরাই ওখানে যাচ্ছে, তখন কিন্তু আর খরচ বাড়ার মতো তেমন কিছু নেই। তাহলে এই একটা যুক্তি কিন্তু এই তাদের যে স্টেটমেন্ট আছে এটা কিন্তু উইক করতে পারে। কারণ হচ্ছে তারা তো প্রতি গ্রামে গ্রামে যায়, আজকে এক ঘরে দিতেছে, সে কিন্তু ইজিলি জানতে পারে যে পাশের ঘরের লোকটা কিরকম বা তার রেপুটেশন কিরকম। তার কিন্তু এখানে আলাদা ইনভেস্টিগেট করার জন্য বা আলাদা খোঁজ নেওয়ার জন্য কিন্তু কোনো অর্থ লাগতেছে না। কিন্তু সেম জিনিসটা যদি কমার্শিয়াল ব্যাংক করে তাহলে কিন্তু তাদের এখানে আরও অর্থের প্রয়োজন, লোকজনের প্রয়োজন, এটা কিন্তু চাইলেও কমার্শিয়াল ব্যাংক করতে পারবে না। তো ওখানে কিন্তু একই খরচে কিন্তু সে কিন্তু লোন দিয়ে ফেলতে পারতেছে তারা যারা মাইক্রো ফাইন্যান্স কোম্পানি, তারা এইটাই হবে রাইট অ্যান্সার। তারপরে যদি প্রশ্ন আমরা যাই যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট বেনিফিট ফ্রম অ্যাক্রস টু ফাইন্যান্স। আচ্ছা, এই প্যাসেজ অনুযায়ী কোনটা বেনিফিট না ফাইন্যান্সের? এখানে বলছে যে ফাইন্যান্সের বেনিফিট না, এনহ্যান্সমেন্ট অফ ইনকাম পোটেন্সিয়াল। যে মাইক্রো ফাইন্যান্স দিলে ইনকাম বাড়বে, এটা তো স্বাভাবিক, এটা তো লাগা ছিলই। ম্যানেজমেন্ট অফ দ্য হাউস হোল্ড ক্যাশ ফ্লো, তো মানুষের পরিবারে কিন্তু ক্যাশ ফ্লোটা ম্যানেজ করতে পারতেছে, সেটাও কিন্তু এখানে বলছে। এক্সারভেশন মানে অবনতি হওয়া অফ দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এটা কিন্তু বলা নাই যে টাকা দিলে মাইক্রো ফাইন্যান্স করলে মানে আপনার ক্লাইমেট চেঞ্জের অবনতি ঘটবে, তো এটা কিন্তু বলা নেই। এটা ইজ নট এ বেনিফিট অ্যাক্রস দ্য ফাইন্যান্স, এটা কিন্তু হবে রাইট অ্যান্সার। তারপরে যদি আমরা যাই which of the following if true would strengthen the social activities and activists criticism? সোশ্যাল অ্যাক্টিভিস্টরা কি বলছিল যে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা কিন্তু বলছিল যে দেখেন সোশ্যাল অ্যাক্টিভিস্টরা কি বলছিল, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বলছিল যে যদি দেখি তারা বলছিল যে এটা ডেট বার্ডেন বাড়াবে এবং কি পভার্টিও বাড়াবে। যে এই লাইনটা দেখেন, তারা ডেট বার্ডেন বাড়াবে, পভার্টিও বাড়াবে, এটা বলছিল। কারণ 26% রেটে কেউ যদি লোন নেয় সে কি মানে লোন দেওয়ার পর কতই থাকে বা সে এতটা পরিমাণ মানে আউটপুট বের করতে পারবে কিনা সেটা একটা সন্দেহ আছে, এটাই বলছিল। তো এইটা কোনটা মানে তার যে একটা বক্তব্য আছে এটা কোনটা পোক্ত করে এই বক্তব্যটাকে? কারণ হচ্ছে তারা বলতেছিল 26% তারা নেয়, এই জায়গায় কমার্শিয়াল ব্যাঙ্কগুলা 10-12% দিয়ে দিতেছে। তো তুমি কেন 26% নিবা? তো এখানে যদি দেখি ইন্ডিভিজুয়ালস হু হ্যাভ টেকেন স্মল পার্সোনাল লোনস টু স্টার্ট বিজনেস হ্যাভ এক্সপিরিয়েন্স গ্রেটার রাইজ ইন আর্নিংস কম্পেয়ার টু বেনিফিশিয়ারিজ অফ মাইক্রোফিন্যান্স লোনস। আচ্ছা, এখানে বলছে যে দুইজন লোক ধরেন লোন নিছে একই গ্রামে, একজন হচ্ছে ব্যাংক থেকে নিছে, কমার্শিয়াল ব্যাংক থেকে 10%, আর একজন 26% নিছে। তো তারা যে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বলতেছে যে দেখো তোমার সামনেই তো একজন 10% লোন নিল, সে কিন্তু তোমাকে ভালো করতেছে কারণ তোমার দিতে হবে 26%। তো এই জিনিসটাকে কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিস্টের যে স্টেটমেন্ট আছে এই স্টেটমেন্টটাকে কিন্তু মানে আরও শক্ত করতেছে। কারণ সে কি বলছিল যে তুমি এটা নিয়ে আর কি ঋণের বোঝা বাড়াইবা, কারণ এত পরিমাণ সুদে এত চলা সুদে তুমি যদি লোন নাও তাহলে আরও তোমার উপর চাপ পড়বে। এটা কিন্তু ওইটাকেই আর শক্ত করতেছে। রাইট অ্যান্সার হবে এ। তারপরে যদি আমরা প্রশ্নে চলে যাই, which of the following arguments will reinforce the last line of the passage? লাস্ট লাইন থেকে আসে কি বলা হয়েছে? লাস্ট লাইন অফ দ্য প্যাসেজ, লাস্ট লাইন বলছে ইট ইজ স্টিল বেস্ট অপশন ফর রুরাল পুয়ার, দে অ্যাডেড। মানে গ্রামীণ দরিদ্র মানুষের জন্য এটা এখন পর্যন্ত স্টিল বেস্ট অপশন, এখন পর্যন্ত বেস্ট অপশন কোনটা? মাইক্রো ফাইন্যান্স থেকে লোন নেওয়া, এটা এখানে বোঝানো হচ্ছে। তো এটাকে এই যে লাস্ট লাইনটাকে কোন জিনিসটা আপনার মানে শক্ত করে আরও? তো এখানে যদি দেখি there are various government safety nets to কি rehabilitate destitute small farmers, যে আরও কি গভর্নমেন্ট সেফটি নেট আছে, গভর্নমেন্ট সেফটি কাদের জন্য? যারা হচ্ছে দুস্থ কৃষক আছে তাদের জন্য। এটা থাকলে তো লাস্ট লাইন লাগে না, কারণ কি তারা তো টাকা পায় না বিদায়ী কিস্তির থেকে হাই ইন্টারেস্ট রেটে টাকা নেয় সুদে। তারা যদি গভর্নমেন্ট থেকে টাকা পাইতো কম সুদে তাহলে তারা কিস্তি থেকে টাকা নিত না। কারণ কি গভর্নমেন্ট যে ব্যাঙ্কগুলো আছে কমার্শিয়াল ব্যাঙ্ক, এই কমার্শিয়াল ব্যাঙ্কগুলো তো আপনার এই জামানত ছাড়া লোন দেয় না। মানে এখন আর কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে লোন নিতে গেলে অনেক কাগজপত্র লাগে, অতি সহজে দেয় না। তো এটা কিন্তু রাইট না,
এই জন্য কারা, দ্য সেন্ট্রাল ব্যাংক হ্যাজ ভেরিয়াস স্কিমস ইমপ্লিমেন্টেড থ্রু কমার্শিয়াল ব্যাংক টু এক্সটেন্ড লো কস্ট লোন টু পুয়ার ফার্মার্স। এটাও কিন্তু এই জায়গার মধ্যে ভুল, কারণ সেন্ট্রাল ব্যাংক কিন্তু এরকম ভেরিয়াস স্কিম নাই, ঠিক আছে, যেটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে তারা মানে ওই লো কস্ট লোন দিয়ে থাকে, এরকম কিন্তু কোনো কিছু নাই। তারপর দেয়ার আর মোর থাকলেও খুব কম, মানে এগুলো কৃষক পর্যন্ত পৌঁছায় না প্র্যাকটিক্যালি। দেয়ার আর মোর অপশনস অ্যাভেলেবল ফর রুরাল পিপল কম্পেয়ার টু আরবান পিপল। আচ্ছা, ইন টার্মস অফ অ্যাভেলেবিলিটি অফ ক্রেডিট, এটাও না। রুরাল কি বলছে, রুরাল পুয়ারের বেশি অ্যাক্সেস থাকে আরবান পুয়ার থেকে, এটা তো কোনো সময় না, এই জন্য কাটা। তারপর ইন স্পাইট অফ ভেরিয়াস মেজার্স টেকেন the rural poor have in fact the little access of safety nets, commercial loans and central bank schemes due to improper implementation। এই যে এটা ঠিক আছে, মানে ইন স্পাইট অফ মানে ভেরিয়াস মেজার টেকেন, বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার পরেও রুরাল পুয়ার পিপল হ্যাভ লিটল অ্যাক্সেস, তাদের কাছে খুবই সামান্য অ্যাক্সেস থাকে কিসের, সেফটি নেটের, কমার্শিয়াল লোন আর হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের যে স্কিমগুলো আছে এগুলো খুবই সামান্য অ্যাক্সেস থাকে, বৃহৎ আকারে কিন্তু সব গরিবরা কিন্তু পায় না। তার কারণ কি, এর কারণ হচ্ছে ইমপ্রপার ইমপ্লিমেন্টেশন। বেসিক্যালি ইমপ্রপার ইমপ্লিমেন্টেশন, যারা যতটুকু লোন দেওয়ার কথা ছিল ওটা কিন্তু দেয় না, কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে দেয় না, কারণ এই জায়গার মধ্যে বহু লুপ চলা আছে, আর এই কারণেই তারা কিন্তু টাকাটা পায় না। এটাই কিন্তু যে লাস্টের আপনার যে লাইনটা আছে সেটাকে সাপোর্ট করে, কারণ লাস্ট লাইনটা বলা হয়েছিল যে কয়েকজন ভিক্ষাচার কারা না আর কারা, হ্যাঁ, যে গরিব তার তো কোনো ইয়েই নেই, তার তো কোনো অপশনই নাই যে সে টাকা নিবে, তার কাছে একটাই অপশন, সেটা হচ্ছে সেই মাইক্রো ফাইন্যান্স থেকে কিস্তি তুলতে পারবে, আর এর মাধ্যমে সে যদি বেঁচে থাকে তাহলে বেঁচে থাকতে পারবে। 25 নম্বর যদি দেখি, which of the following would be suitable title for the passage? হ্যাঁ, সুইটেবল টাইটেল কোনটা হবে, এ ক্রিটিক অফ মাইক্রো লেন্ডিং টু স্মল রুরাল ফার্মার্স, এটাই হবে। এখন 26-এ যদি আমরা যাই চুজ দা, এটা পিন পয়েন্ট এরর, দেখি কি বলা হয়েছে, আমরা দেখি হচ্ছে গিয়া ডিটারমিনেশন অফ দ্য লং টার্ম ইফেক্টস অফ অ্যারোসলস অন দ্য আপার অ্যাটমসফিয়ার আর কারেন্টলি ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেমস। আমরা দেখতে পাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং প্রবলেমস আছে, এটা কিন্তু রাইট। তাহলে এখানে কিন্তু তাহলে কি ডিটারমিনেশন অফ, আমরা খেয়াল করব, দেখেন প্রথম লাইনটা ছিল ডিটারমিনেশনের পরে ডাইরেক্ট হচ্ছে যে ভার্ভ হচ্ছে এখানে কি আর, এটা হচ্ছে ভার্ভ, আর ডিটারমিনেশন হচ্ছে কি সাবজেক্ট, এর সাথে অফ দ্য লং টার্ম, অফ প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে বাড়াচ্ছে, অফ দ্য লং টার্ম ইফেক্টস, তারপর অফ প্রিপোজিশন প্লাস নাউন, আবার অন প্রিপোজিশন প্লাস নাউন, এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল। প্রিপোজিশন প্লাস নাউন দিয়ে কিন্তু বাড়াচ্ছে, তার মানে একেবারে শুরুতে প্রিপোজিশনের আগে যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট যদি ডিটারমিনেশন হয়, ডিটারমিনেশন হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব আসবে, এখানে আসবে ইজ, এখানে তো আর আসবে না। তো এটা কিন্তু অ্যান্সার হবে, রাইট অ্যান্সার সি, এটা কিন্তু সিতে ভুল আছে। তারপরে হি ড্যাশ হ্যাড বিগান দ্য ভয়েগ দ্য মিশন উইথ এ মিশন অফ এক্সপ্লোরেশন বাট দ্যাট কুইকলি বিকাম এ মিশন ফর সার্ভাইভাল। দেখেন এ মিশন অফ এক্সপ্লোরেশন এটা আছে, মিশনের সাথে সবসময় অফ হয়, তো এটার যদি প্যারালাল যদি করতে যাই তাহলে কিন্তু এখানে কিন্তু সেমটি বসাতে হবে, মিশন অফ বসাতে হবে, অফ ফর না, রাইট অ্যান্সার হবে ডি। তারপর যদি যাই 28 নম্বরে, হি হ্যাজ হিজ টিম উড বি দ্য ফার্স্ট ওয়ার্কড অ্যাক্রস দ্য কন্টিনেন্ট। আচ্ছা, এই তার এবং তার টিম কি হবে, যে ফার্স্ট ওয়ার্ক, তারাই হবে প্রথম পথযাত্রী যারা এই মহাদেশ জুড়ে তারা কি করছে, দাপিয়ে বেরিয়েছে, স্টার্টিং ফ্রম দ্য কোস্ট অফ দ্য উইডল সি, হ্যাঁ, ট্রাভেলিং দ্য সাউথ পোল অ্যান্ড এন্ডিং অ্যাট, দেখেন এখানে কিন্তু এন্ডিং অ্যাট হবে না, তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু এন্ডিং ইন হবে, কারণ কি স্টার্টিং অ্যাট হলেও, স্টার্টিং ফ্রম হলেও এন্ডিং কিন্তু অ্যাট হয় না, এন্ডিং হয় ইন, এখানে কিন্তু এন্ডিং ইন হবে, রাইট আনসার কিন্তু ডিতেই ভুল আছে। তারপর কি ট্যাগোরস এবিলিটি টু সামারাইজ দ্য রেঞ্জ অফ হিউম্যান ইমোশনস ইন সিম্পল ইয়েট প্রোফাউন্ড eloquent verse is perhaps the greatest reason for his enduring popularity. আচ্ছা, এখানে profound eloquent verse কত নাম্বারটা, 28 নম্বরটা, এখানে একটা ভুল থাকার কথা, ভুলটা হচ্ছে না 29 নম্বরটা, সরি
ভুলটা হচ্ছে যে এখানে ইয়েট প্রোফাউন্ড এলোকোয়েন্ট ভার্স, ভুলটা হচ্ছে আমি যদি দেখি এটা হচ্ছে ভার্স হচ্ছে নাউন। নাউনের আগে 100% অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যেটা থাকবে সেটা অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব, কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই যে করতে হয় সেটা হবে কি অ্যাডভার্ব। তা প্রোফাউন্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে প্রোফাউন্ড না হয় কি হবে, প্রোফাউন্ডলি হবে, প্রোফাউন্ডলি এলোকোয়েন্ট ভার্স। তো এটা গেল 29। তারপর 30 হচ্ছে ইট মাস্ট বি হিম উইথ হুম ইউ এনজয়। এনজয়ের পরে কিছু কিছু আপনার ভার্ব আছে, ওগুলোর পরে কিন্তু ডাইরেক্ট ভার্ব আইনজি বসে, টু ডু বসবে না, এখানে বসবে ডুইং সিতে। এটাই হলো রাইট আনসার। এনজয়ের সাথে কি বসবে, ভার্ব আইনজি বসবে, এখানে কিন্তু ওইটা বসবে না। যেমন এনজয়ের সাথে আরও কিছু মানে ভার্ব আইনজি বসে, এগুলো হচ্ছে ফিনিশের সাথে কিন্তু যদি কোনো ভার্ব থাকে তাহলে ওটার সাথে আইএনজি বসবে। অ্যাভয়েড, তারপরে যে সাজেস্ট, এগুলো থাকলে ডাইরেক্ট ভার্ব আইএনজি বসবে। তো আজকে এই পর্যন্তই, নেক্সট টাইম আরও একটি ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।